ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে মধ্যরাত থেকে চলছে না ট্রেন। করোনা ছড়িয়ে পড়েছে পশ্চিম ও মধ্যাঞ্চলের অনেক জেলায়। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। দল ও সরকার একাকার হওয়া, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সমালোচনা। রাজধানীতে সক্রিয় অটোরিকশা চোর চক্র, গ্রেপ্তার ৫। ডাম্পিং সিএনজি নম্বর দিয়ে বিক্রি করা হয় সস্তায়। রাজধানী খাল সংস্কারে জার্মানি থেকে আসছে অত্যাধুনিক যন্ত্র, হতে পারে জলাবদ্ধতা সমস্যার সমাধান। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে বন্ধ হয়েছে রেল যোগাযোগ। মঙ্গলবার রাত ১২টার আগেই কমলাপুর স্টেশনে নেমে আসে নীরবতা। যারা অগ্রিম টিকিট কেটে রেখেছিলেন তাদের টাকা ফেরত দেওয়া হবে জানিয়েছেন স্টেশন মাস্টার মাসুদ সারওয়ার। হঠাৎ ট্রেন বন্ধে স্টেশনে গিয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। ১২টা বাজতে তখনও বেশ কিছু সময় বাকি। সরকারি নির্দেশনা অনুযায়ী ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণার পরপরই এমন নীরবতা নেমে আসে দেশের সবচেয়ে ব্যস্ত কমলাপুর স্টেশনে। নেই যাত্রী অথবা অন্যদের কোলাহল। অনেকেই আবার সরকারি ঘোষণা না জেনেই উপস্থিত হন স্টেশনে। ট্রেন বন্ধ জেনে ফিরে গেছেন মন খারাপ করে। প্রথম বাসে যাইতেছিলাম, বুঝছেন, বাসে এনে গেছি, যাওয়ার পরে কই যে বাস বন্ধ। পরে এনে আইসি যে ট্রেন চলবো, ট্রেনে আইসি হঠাৎ করে শুনছি ট্রেন বন্ধ। আমি আসছি ১১টা সাড়ে ১১টার দিকে, এখানে আইসা বললো যে ট্রেন চলবে না ১২টার পর থেকে। তখন কিভাবে যাই দেখি লাইটে বা অন্য কোনো গাড়িদের কোনো বিকল্প রাস্তা আছে নি যাও। ডিউটির পরে আইলাম, আয়া দেখি গাড়ি টাড়ি চলে না। নীরবতা নামার আগে কমলাপুর থেকে সবশেষ পঞ্চগড় এক্সপ্রেস ছেড়ে যায় মঙ্গলবার রাত ১১টা ৪৫। ২৬ জুন পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করেছিল রেলওয়ে। অনলাইনে দেয়া টিকিটের কপি নিয়ে গেলে টাকা ফেরত পাবেন যাত্রীরা। সম্মানিত যাত্রীদের সেই টিকিটগুলো আমরা কালকে থেকে, অর্থাৎ ২৩ তারিখের টিকিট ২৩ তারিখে, ২৪ তারিখের টিকিট ২৪ তারিখে, ২৫ তারিখে, আমাদের ২৬ তারিখ পর্যন্ত টিকিট বিক্রি ছিল। আমরা ২৬ তারিখের মধ্যেই সব টিকিটগুলো ফেরত দিয়ে দেবো, মানে টাকা ফেরত দিয়ে দেবে। সম্মানিত যাত্রীগণ সাধারণ আমাদের কাউন্টারে এসে টাকা ফেরত নিতে পারবেন। দেশে দ্রুত বাড়ছে সংক্রমণের হার। ঢাকার আশেপাশেও ব্যাপক হারে ছড়াচ্ছে সংক্রমণ। তাই ঢাকাকে ঝুঁকিমুক্ত রাখতে ৩০ জুন পর্যন্ত রেল চলাচল বন্ধের সিদ্ধান্ত সরকারের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোনোভাবেই করোনা নিয়ন্ত্রণে আসছে না সীমান্তের জেলাগুলোতে, বরং ছড়িয়ে পড়েছে পশ্চিম ও মধ্যাঞ্চলের অনেক জেলায়। প্রতিদিন বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। স্থানীয় লকডাউন পুরোপুরি কার্যকর না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপ বাড়ছে। সীমান্ত ঘেঁষা এবং মধ্যাঞ্চলে দিন দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। ২৪ ঘন্টায় সীমান্তের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে খুলনায়, রেকর্ড ২৬৮ জন। এরপর যশোরে ১৯২, রাজশাহীতে ১২৯, ফরিদপুরে ১২৯ ও কুষ্টিয়ায় শনাক্ত হয়েছে ১১৯ জন। সংক্রমণ কমছে না সাতক্ষীরা, নাটোর ও ঠাকুরগাঁওয়ে। বিশেষজ্ঞরা বলছেন এসব জেলার প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। ৮ই মে আমরা সর্বপ্রথম দেখতে পাই যে ভারতীয় সেই একই ধরনটি যশোর, মাগুরা এবং নড়াইলের জায়গাগুলোতে ছড়িয়ে পড়েছে। গ্রাম অঞ্চলেও এটি ছড়িয়ে পড়েছে এবং এই ছড়িয়ে পড়ার কারণই হলো যে আগে একটি মানুষ ২.৫ ভাগ মানুষকে যদি সংক্রমিত করত, এখন তার ১.৫ গুণ বেশি মানুষকে সংক্রমণ করবে। শনাক্তের হার এখনও চূড়ায় বাগেরহাটে ৪৯%। নতুন করে বাড়ছে ফরিদপুরে, ২৪ ঘন্টায় শনাক্ত ৪৮%। এছাড়া ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, রাজশাহী, মেহেরপুর, খুলনা ও যশোরে সংক্রমণের হার ৪০%-এর ওপরে। চিকিৎসকরা বলছেন স্বাস্থ্যবিধি মানা ছাড়া কোনো উপায় নেই। স্বাস্থ্যবিধি যেভাবে মেনে আসছে সেটা মানবে, এটার আসলে বিকল্প নেই। যখন সে আক্রান্ত হবে সেটা যদি তার ভিতরে এরকম কোনো লক্ষণ সে মনে করে, হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নেবে। তখন আমরা তার স্যাম্পল সংগ্রহ করে সে কোন অবস্থায় আছে তাকে জানিয়ে দেব। প্রয়োজনে ভর্তি করব হাসপাতালে, প্রয়োজনে তাকে বাড়ি রেখে চিকিৎসা দেব। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী একদিনে মৃত্যু ৭৬ জনের মধ্যে রাজশাহী ও খুলনা বিভাগেই মারা গেছে ৪১ জন। এর মধ্যে একক জেলা হিসেবে সবচেয়ে প্রাণহানি রাজশাহীতে রেকর্ড ১২ জন, যশোরে ৮ ও খুলনায় ৭ জন।
এছাড়া ফরিদপুরে 5, কুষ্টিয়া ও ঠাকুরগাঁওয়ে মারা গেছেন 3 জন করে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে ঢাকার আশপাশে 7 জেলায় চলছে লকডাউন। এর মধ্যেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে সড়ক মহাসড়কে ভিড় দেখা গেছে। লকডাউন এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন ও মানুষের চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও প্রশাসন। লকডাউন পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জ ও ফরিদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই নারায়ণগঞ্জ থেকে যোগ দিবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, লকডাউনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে পরিস্থিতি কেমন দেখছেন? আসলে আপনি জানেন যে আজকে নারায়ণগঞ্জে কিন্তু দ্বিতীয় দিনের মতো লকডাউন চলছে। তো আমরা সকাল থেকেই কিন্তু এখানে লক্ষ্য করেছি যে গণপরিবহন কিন্তু বন্ধ রয়েছে এবং শহরের যে মার্কেট, দোকানপাট এগুলি কিন্তু বন্ধ রয়েছে এবং যে কর্মমুখী মানুষ তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে আসছে, তারা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য রিক্সা, অটোরিক্সা করে বিভিন্ন যানবাহনে করে কিন্তু তারা কর্মস্থলে যোগ দিচ্ছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের শহরের চাষারা এলাকা। আমি একটু দেখাতে চাই দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জ চাষারা এলাকার যেই পুলিশ চেক পয়েন্টটি, এখানে কিন্তু আসলে কোন রকমের গণপরিবহন নেই এবং যারা যেই সব যানবাহন আপনি দেখতে পাচ্ছেন এগুলি নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজে যোগ দেওয়া সেখানকার কর্মকর্তা এবং শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন। তো আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তারা নারায়ণগঞ্জের প্রবেশের যেই 21টি চেক পয়েন্ট তারা চিহ্নিত করেছে, 21টি পয়েন্ট, এই 21টি চেক পয়েন্টে কিন্তু তারা গতকালও তারা সেই চেক পয়েন্টে পুলিশ তল্লাশি তদারকি করেছেন এবং আজকেও কিন্তু এই 21টি চেক পয়েন্টে পুলিশ যানবাহন এবং জনসাধারণের চলাফেরা এবং স্বাস্থ্যবিধি মানা এসব কিন্তু তারা সেখানে তারা তদারকি করছেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু 18টি ভ্রাম্যমাণ আদালত নারায়ণগঞ্জে এই লকডাউন বাস্তবায়নের জন্য তারা কাজ করছেন। তো এর পরবর্তীতে আমরা যারা অনেকেই দেখেছি যে অনেকে স্বাস্থ্যবিধি মানছেন না এবং বিভিন্ন কারণ অজুহাত দেখিয়ে কিন্তু তারা বেরিয়ে আসছে। তারা কিন্তু আসলে কোন রকমের কারণ, অনেকেই কারণ দেখাতে পারছেন না এবং স্বাস্থ্যবিধি মানছেন না। তো রাকিব, আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এবার একটু ফরিদপুরের খবর জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান। মফিজুর, ফরিদপুরে লকডাউনের আওতায় কোন কোন এলাকা, সেখানকার পরিস্থিতি জানাবেন, আর ফরিদপুরের সচেতনতা বাড়াতে বাড়তি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আজকের দিনটি অর্থাৎ তৃতীয় দিনের মতো লকডাউন কঠোর বিধিনিষেধ আরোপের কার্যকারী দিন চলছে। তো প্রথম দিকে ফরিদপুর 3টি পৌর এলাকায় এই কঠোর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে ফরিদপুর পৌর এলাকা, বলমারি পৌর এলাকা এবং ভাঙ্গা পৌর এলাকা। তবে আজকে থেকে আবার নতুন করে যুক্ত হয়েছে ভাঙ্গা পৌর এলাকা, একই রকমের যুক্ত হয়েছে। তো আপনাকে বলতে চাই যে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের যৌথভাবে ঘোষিত এই কঠোর বিধিনিষেধের ক্ষেত্রে কিন্তু ফরিদপুর শহরে আমি দেখতে পেরেছি, গতকালকে রাত্র দেখতে পেয়েছি, সকালেও দেখতে পেয়েছি, কোথাও কোনো আপনার দোকানপাট বা মার্কেট একবারই খোলা নেই। সড়কে কিন্তু ভারী যানবাহন বা কোনো রকম যানবাহন চলছে না। যদিও শহর বা শহরতলিতে কিছু রিক্সা বা অটোরিক্সা একটা দুটো চলছে, তারপরেও কিন্তু শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান সকাল থেকে শুরু হয়েছে এবং তারা কিন্তু চেষ্টা করছে মানুষকে অন্তত এই 7টা দিন ঘরে রাখার, এরকম চেষ্টা করছে। তো আপনাকে বলে রাখি যে স্বাস্থ্য বিভাগ যেটি গতকালকে রাত্রে আমাদেরকে নিশ্চিত করেছে যে ফরিদপুর পিসিএল ল্যাবে 470টি নমুনা পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু করোনা শনাক্ত হয়েছে 238টি, অর্থাৎ 50% উপরে কিন্তু আবারও করোনার ঊর্ধ্বমুখী সূচকে উঠে এসেছে। তো গতকালকে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ফরিদপুরে বেসরকারি উদ্যোগে কিন্তু রেজাউল মোল্লা হাসপাতালে, জেনারেল হাসপাতালে কিন্তু আইসিইউ 16টি বেড, আইসিইউ এবং সিসিইউ 16টি বেড উদ্বোধন করেছে। যদিও একটি স্বস্তির খবর, জেলা প্রশাসন বলছে যে আমরা আগের থেকে সরকারকে নির্দেশনা পাওয়ার পর থেকেই মূলত আমরা স্থানীয় যে হসপিটাল কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা বলেছিলাম যে সরকারের পক্ষ থেকে হয়তো শতভাগ আইসিইউ বা সিসিইউ নিশ্চিত করা যাবে না, সেক্ষেত্রে যদি প্রাইভেট সেক্টরে যদি কেউ এগিয়ে আসে সেক্ষেত্রে সরকারের এই দুর্যোগকালীন সহায়ক ভূমিকা হবে। তাই অংশ হিসেবে কিন্তু গতকাল করেছে এমনটি আমাদের বলেছেন। সব মিলে বলতে হয় মানুষকে ঘরে রাখার জন্য, মানুষকে নিরাপদ রাখার জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জ এবং ফরিদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির জেরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। তবে বাড়ানো হয়নি চিকিৎসক, নার্সের সংখ্যা।
এতে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শুধু চিকিৎসক নয়, বাড়াতে হবে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যাও। দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে সাতক্ষীরায় আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। ঈদ উল ফিতরের পর থেকে সংক্রমণের হার 13 ভাগ থেকে বাড়তে বাড়তে পৌঁছেছে 50 ভাগে। করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় চাপ সামলাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। তবে চিকিৎসক নার্সের ঘাটতি নিয়ে রোগীর চাপ সামলানো কঠিন হয়ে উঠেছে। 10 থেকে 15 জন চিকিৎসক, সাথে আমাদের সিস্টার দরকার 50 জনের মতো, এবং তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী আমাদের ওয়ার্ড বয়, সুইপার, এরকম আরও 50 জনের মতো প্রয়োজন। তাহলে হয়তো আরও আমরা 100 বেড বাড়াই দিতে পারবো আর কি। এত রুগীদের সেবা দিয়ে আমাদের সীমিত সিস্টার দিয়ে আসলে অনেক কষ্টসাধ্য হয়েছে। অতি শীঘ্রই সিস্টার পেলে আমাদের এই সেবাটা আসলে আমরা পরিপূর্ণভাবে দিতে পারবো। সীমিত জনবল নিয়েই সেবা অব্যাহত আছে জানিয়ে হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জনবল সংকটের কথা জানানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি, তারা ব্যবস্থা নিচ্ছেন, এই আশ্বাস তারা আমাদেরকে দিয়েছেন। আমাদের এখানে 82টা সিলিন্ডার এবং সেন্ট্রাল অক্সিজেন চালু আছে। এরপরও রোগীর অব্যাহত চাপের কারণে 50টি সিলিন্ডার জরুরি ভিত্তিতে খুবই প্রয়োজন। সংকটের কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন বলছেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা না গেলে হাসপাতালগুলো কিছুতেই এই বাড়তি চাপ সামলাতে পারবে না। খাট, তারপরে অক্সিজেন লাইনের ক্যাপাসিটি বাড়াইতে হবে, আইসিইউ বেড বাড়াইতে হবে, সেক্ষেত্রে দক্ষ ডাক্তার, চিকিৎসা খুবই বাড়াইতে হবে। এই সার্বিকভাবে তো আমরা এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি, এটা সমাধান করা কঠিন। সেজন্য আবারও একই কথা বারবার আসছে, রোগী কন্ট্রোল করতে হবে, স্বাস্থ্যবিধি মানা লকডাউন করতে হবে। করোনা চিকিৎসার জন্য উপযুক্ত না হওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে সম্প্রতি সদর হাসপাতালে করোনা রোগী ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যে কোনো সময় মোবাইলে একটি কলেই করোনা রোগীর বাড়িতে অক্সিজেন নিয়ে হাজির হচ্ছেন পুলিশ সদস্যরা। করোনায় শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য বিনামূল্যে এই সেবা চালু করেছে রাজশাহী মহানগর পুলিশ। মাত্র এক সপ্তাহেই এই কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। বোয়ালিয়া এলাকার ষাটোর্ধ্ব ওবায়দুল্লাহ এক সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হলেও শারীরিক অবস্থার কারণে নেওয়া যায়নি হাসপাতালে। শ্বাসকষ্টের কারণে অক্সিজেন প্রয়োজন হওয়ায় স্বজনরা কল করেন পুলিশের অক্সিজেন ব্যাংকে। 10 মিনিটের মধ্যেই সিলিন্ডার নিয়ে হাজির পুলিশ সদস্যরা। 20,000-22,000 টাকা পড়ছে। আপনি একটা সিলিন্ডার একটা দিয়ে তো হবে না, যার রেগুলার লাগবে তাকে 3টা সিলিন্ডার কিনতে হবে দিনে, যদি 8 ঘন্টা হয় আস্তে আস্তে, তো এত টাকা তো ইনভেস্ট করা সম্ভব না। সেখানে বিনামূল্যে এটা পাচ্ছি, এটা মানে খুবই আমরা কৃতজ্ঞ। বাইরে থেকে আনতে গেলেও তো মনে করেন রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর এখানে সঙ্গে সঙ্গে পাচ্ছি, এটা আমাদের অনেক সুবিধা হচ্ছে। মহানগর পুলিশের অক্সিজেন সেবা ব্যাপক সাড়া ফেলেছে। এক সপ্তাহে 70 রোগীর কাছে অক্সিজেন পৌঁছে দেওয়া হয়েছে। সংকটাপন্ন রোগীর পাশে দাঁড়াতে পেরে খুশি এই দলের সদস্যরা। আজকে কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলা আমাকে ফোন করে বলছেন যে আমরা 3 বার নিয়েছি, দয়া করে আরেকটু যদি দিতেন, আমরা আপনাদের জন্য দোয়া করব, নফল নামাজ পড়ব। এইসব কথাগুলি শুনে আমরা মেন্টালি খুবই বেশি, যদি দিতেন আমরা আপনাদের জন্য দোয়া করব, নফল নামাজ পড়ব। এইসব কথাগুলি শুনে আমরা মেন্টালি খুবই বেশি উজ্জীবিত। 20 জন সদস্য ও 50টি সিলিন্ডার নিয়ে শুরু হওয়া অক্সিজেন ব্যাংকে এখন সিলিন্ডার সংখ্যা 100। প্রয়োজনে তা আরো বাড়ানোর কথা জানিয়েছেন কর্মকর্তারা। আমরা 24 আওয়ার সার্ভিস দিচ্ছি। মনে করেন আমরা একটা মোবাইল পাঠিয়ে আছে থানার, তারা টেলিফোন করলো, ইনস্ট্যান্ট তারা আমার বাসার মধ্যে যেই আমরা এই অক্সিজেনটা আমরা তাদেরকে সরবরাহ করতে পারতেছি। পুলিশের মহতী উদ্যোগ প্রশংসিত হচ্ছে নগরবাসীর কাছে। এভাবে বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। যে রোগীটা সিরিয়াসলি ইল, তাকে একটা অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাঁচিয়ে রাখা কোনোভাবেই সম্ভব না, এটা আমরা বুঝতেছি। কিন্তু তারপরও এই যে একটু সহানুভূতির হাত, একটা মানুষের পাশে দাঁড়ানো, এটা কিন্তু অবশ্যই এনকারেজেবল। শুধু অক্সিজেন সেবাই নয়, করোনা মহামারীতে জনবান্ধব আরও কর্মসূচি চালুর কথা জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরতির পর আবারও স্বাগত সংবাদে, জানাবো আরো কিছু খবর। Tonal optimized technology আর high quality fabric, comfy mattress. আজ প্রতিষ্ঠার 72 বছর উদযাপন করছে আওয়ামী লীগ। নানা চড়াই উতরাই পেরিয়ে যাত্রা শুরু হয়েছিল 1949 সালের 23শে জুন। সময়ের ঐতিহাসিক প্রয়োজনেই সে সময় দলটির প্রতিষ্ঠা অনিবার্য ছিল বলে মনে করেন ইতিহাসবিদ ও গবেষকেরা। তবে অসাম্প্রদায়িক চেতনা সহ নানা প্রশ্নে আছে কিছু সমালোচনাও। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকায় দল ও সরকার এখন অভিন্ন সত্তায় পরিণত হয়েছে। At the stroke of the midnight hour, when the world sleeps, India will awake
to life and freedom. দেশভাগের পর ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হয়ে পাকিস্তানি শোষণের মুখে পড়ে পূর্ববঙ্গবাসী। স্বপ্নভঙ্গ হয় এ অঞ্চলের রাজনৈতিক নেতৃত্বের, আসে নতুন দল গঠনের তাগিদ। আওয়ামী লীগের ইতিহাসটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এর হাত ধরেই ধাপে ধাপে বাংলাদেশে স্বায়ত্তশাসনের আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন বেগবান হয়েছে। আওয়ামী লীগের হাত ধরেই বাংলাদেশটা স্বাধীন হল। সুতরাং ওই সময়ে আওয়ামী লীগের মতন একটি দলের প্রয়োজন তো অবশ্যই ছিল। 1955 সালেই দলের নাম থেকে বাদ দেওয়া হয়েছিল মুসলিম শব্দটি। তবে অসাম্প্রদায়িক রাজনীতির সেই অবস্থান আওয়ামী লীগ ধরে রাখতে পেরেছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে ইতিহাসবিদদের। উপমহাদেশের ঐতিহাসিক দল হিসেবে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারাকে সক্ষমতা হিসেবে নিয়ে বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার বাইরে গেলে দেখা যাবে প্রকৃত সাংগঠনিক চিত্র। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা, নেতৃত্বের বিকাশ সহ নানা বিষয় সামনে এনে তারা বলছেন, দল আর সরকার এখন প্রায় অভিন্ন, যা একেবারেই নেতিবাচক। বঙ্গবন্ধু করেননি যেটা, সেটা হচ্ছে দল এবং সরকার একাকার করেননি। আওয়ামী লীগ, বর্তমান আওয়ামী লীগ দল এবং সরকার একাকার। দলের সভাপতি, প্রধানমন্ত্রী, দলের সাধারণ সম্পাদক, মন্ত্রী, এটা গণতান্ত্রিক পৃথিবীর কোনো দেশে নাই, ভারতেও নাই। বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে প্রথম ক্ষমতায় আসে আওয়ামী লীগ। পরে 2008 সালে আবারও দায়িত্বে এসে এখনো রয়েছে সরকার পরিচালনায়। দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত করে দিচ্ছে 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণতির প্রতিশ্রুতি। বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, কোথাও কোনো হল বা জায়গা না পেয়ে শেষ পর্যন্ত হুমায়ুন সাহেবের রোজ গার্ডেনের বাড়িতেই সম্মেলনের কাজ শুরু হয়। এই সে রোজ গার্ডেন যেখানে 1949 সালের 23শে জুন প্রতিষ্ঠিত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠার 22 বছরের মাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রোজ গার্ডেন, ঢাকা। 72 বছরে আওয়ামী লীগের অর্জন অনেক। আওয়ামী লীগের হাত ধরে 71-এ জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। এই দলের নেতৃত্বেই উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে বাংলাদেশ। উন্নয়নের সব সূচকে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় মডেল। মানুষের অধিকার প্রতিষ্ঠায় 1949 সালে 23 জুন গঠিত হয় আওয়ামী লীগ। সময়ের সাথে সাথে এই দল হয়ে ওঠে পূর্ব পাকিস্তানের আশা আকাঙ্ক্ষার প্রতীক। বলিষ্ঠ নেতৃত্বের জোরে মানুষের মনে স্থায়ী জায়গা করে নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন ও সবশেষ 71-এর মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলন সংগ্রামের কাণ্ডারি আওয়ামী লীগ। দুইটি স্বপ্ন ছিল বঙ্গবন্ধুর, একটা স্বাধীনতা আর একটা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করা। একটি তিনি করে গেছেন, আরেকটি করতে যখন শুরু করেছিলেন তখন এই 15ই আগস্ট বঙ্গমাতা সহ বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। 81-তে আমরা জ্যেষ্ঠ কন্যারা আওয়ামী লীগের পতাকা তুলে দিয়েছি। আমরা আশা করি যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। 75-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সংকটে পড়ে দল। ঘুরে দাঁড়াতে দলের ঝান্ডা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 90-এ স্বৈরাচারের পতন ঘটিয়ে 21 বছর পর 96 সালে ক্ষমতায় আসে দল। এরপর 2009 সাল থেকে টানা 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিধ আচরণ করিব। এই সময়ে রেকর্ড ছাড়িয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। নিজস্ব অর্থায়নে 30,193 কোটি টাকায় নির্মাণ হচ্ছে পদ্মা সেতু। দৃশ্যমান হওয়ার অপেক্ষায় কর্ণফুলী টানেল ও মেট্রো রেল। আজকে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। করোনা আক্রান্ত না হলে সারা দুনিয়া আজকে আমরা মধ্যম আয়ের দেশ পেরিয়ে যেতে পারতাম। ইনশাল্লাহ আমরা আগামীতে সেটা সম্ভব। এ নেতাদের মতে 72 বছরে দেশের সব মানুষের আস্থা অর্জন করেছে আওয়ামী লীগ। এ দলই বিশ্বের কাছে তুলে ধরেছে এক অনন্য বাংলাদেশকে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 47-এর দেশভাগের পরই তৎকালীন মুসলিম লীগের প্রগতিশীল অংশটি বুঝতে পারে এই দল দিয়ে পূর্ব বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তখন নতুন দল গঠনের উদ্যোগ নেন তারা। তবে মিলছিল না সম্মেলন আয়োজনের জায়গা। এমন একটি সময়ে ঠিক হয় সম্মেলন হবে পুরান ঢাকার রোজ গার্ডেনে। এরপর থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এই ভবন। 1949 সালের 23শে জুন এখান থেকেই যাত্রা শুরু পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের।
এর আগে পূর্ব বাংলার মানুষের অধিকার গঠনের প্রক্রিয়া নেতারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় শামসুল হককে। কারাবন্দী তরুণ নেতা শেখ মুজিবুর রহমান হন যুগ্ম সম্পাদক। আওয়ামী লীগ যখন তার একটা কমিটি করার জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করছিলেন তখন পারেননি। রোজ গার্ডেনে কিন্তু মালিকানা অনেক আগে বদল হয়ে গেছিল, কিন্তু ইয়ার মোহাম্মদ খান বন্যরা মিলে এখানে তারা করার একটা অনুমতি তারা জোগাড় করেছিলেন। নিউ ক্লাসিক্যাল স্থাপত্য শৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন বাড়িটিকে সমসাময়িক অন্য ভবনের তুলনায় অনন্য বলছেন বিশেষজ্ঞরা। বছর 3 আগে ভবনটি কিনে এতে জাদুঘর স্থাপনের পরিকল্পনা জানান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ক্লাসিক্যাল যে আর্কিটেকচার স্টাইল তার থেকেও আরেকটু এগিয়ে, যে ওখানে অনেক ধরনের কারুকাজ আমরা দেখতে পাচ্ছি, যে এটা এক্স্যাক্টলি কোনো পার্টিকুলার পিরিয়ডের সাথে রিলেট করা বোধহয় একটু ডিফিকাল্ট হবে। মানে ওই একটা পিরিয়ডে, ভিক্টোরিয়ান পিরিয়ডের শেষে যে আর্কিটেকচার হয়েছে ওখানে নানান রকমের স্টাইলের কখনো কখনো অ্যাসেম্বলেজ হয়েছে। রোজ গার্ডেন থেকে যাত্রা শুরু হলেও প্রথম দিকে কোনো স্থায়ী কার্যালয় ছিল না আওয়ামী লীগের। 1953 সালে 9 কানকুন বাড়ি লেন, 1956 সালে 56 সিমসন রোড, 1964 সালে 91 নবাবপুর রোড, রূপমহল সিনেমা হল গলি সহ নানা পর্যায়ে অন্তত 8 বার কার্যালয় বদলাতে হয়েছে দলটির। 1981 সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার পর 23 বঙ্গবন্ধু এভিনিউই হয় আওয়ামী লীগ কার্যালয়ের স্থায়ী ঠিকানা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিঠি চালাচালি করেও কোনো লাভ হলো না। শেষ পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের নিয়ন্ত্রণ যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেই। সুরক্ষা বিভাগে এনআইডি নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশনের কোনো যুক্তি মনপুত হয়নি মন্ত্রিপরিষদ বিভাগের কাছে। এরই মধ্যে কার্যবিধিমালা সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন না স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কার কাছে থাকছে এনআইডির নিয়ন্ত্রণ? এ নিয়ে বেশ কিছুদিন ধরে চলছে আলোচনা সমালোচনা ও দেন দরবার। গত 24 মে নির্বাচন কমিশনকে এনআইডি ছেড়ে দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে 7 জুন নিজেদের কাছে রাখতে 7 যুক্তি দেখিয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের সব যুক্তি নাকচ করে দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। গভর্নমেন্টের যথাযথ পর্যায় থেকে ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা সেগুলা অনুযায়ী অন্য মিনিস্ট্রিগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা কিছু জানতে চেয়েছিল, আমরা সেটার উত্তর দিয়েছি। এখন আমরা কাজগুলো করছি, এটা তো আমাদের ব্যক্তিগত কোনো কিছু না কারো। সুতরাং আমরা এগুলা হয়তো অনেক সময় সন্দেহ থাকতে পারে, এগুলা হয়তো আমরা মিটিং করে শেষ করে নিচ্ছি। সিদ্ধান্ত বাস্তবায়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রুলস অফ বিজনেস বা কার্যবিধিমালা সংশোধন করতে হবে। শুরু হয়ে গেছে সেই প্রক্রিয়াও। লোকেশনস চেঞ্জ করা, যেটা মানে কর্মবন্টন যেটা আছে আর কি, রুলস অফ বিজনেসের শিডিউল 1, তো এটা চেঞ্জ করার একটা প্রসিডিউর আছে, ওইটা করবে আপনার সুরক্ষা সেবা। তো ওনারা এটা করার ক্ষেত্রে আন্তঃমন্ত্রণালয়ে মিটিং হওয়ার কথা এটাও করে ফেলেছেন। তারপর আমাদের কাছে আসলে ধাপগুলো আছে, এগুলা শেষ করে আমরা এটা করে দিব। বিষয়টি কমিশন সভায় তোলা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। পরবর্তীতে কি কমিশন আপনারা কি এই বিষয়টা নিয়ে কমিশনে আলাপ করবেন কিনা? কমিশনে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে পারি। 2007 সাল থেকে ছবিসহ ভোটার তালিকা ও এনআইডি দিয়ে আসছে নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ক্ষতি পোষাতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার সহ শিক্ষাবর্ষের সময় কমানোর সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই সঙ্গে গ্রীষ্মকালীন, শীতকালীন সহ বিভিন্ন উৎসবের ছুটিও বাদ দেওয়ার সুপারিশ কমিশনের। করোনার কারণে 15 মাসের বেশি সময় ধরে বন্ধ পাবলিক বিশ্ববিদ্যালয়। অনলাইনে একাডেমিক কার্যক্রম পরিচালনা করলেও অনেক শিক্ষার্থী এর বাইরে। এ অবস্থায় সেশন জটে পড়েছে শিক্ষার্থীরা। এই ক্ষতি পোষাতে একাডেমিক ক্যালেন্ডারে সময় কমিয়ে আনা, বিভিন্ন ছুটি কমিয়ে ফেলা, লেকচারের সংখ্যা কমানো, সেমিস্টার ফাইনাল সহ অন্যান্য পরীক্ষার মাঝের সময় কমানোর সুপারিশ করেছে ইউজিসি। ক্লাস সংখ্যা কমিয়ে নিয়ে আসতে হবে, তবে সেটা সিদ্ধান্ত নেবে যে বছরকে কি তারা 8 মাসে নিয়ে আসবে
6 মাসের সেমিস্টারকে কি তারা 4 মাসে নিয়ে আসবে নাকি 3 মাসে নিয়ে আসবে, এটি আনতে হবে তাদের নিজস্ব একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে। কমিশন বলছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষতি আরও কিভাবে কমিয়ে আনা যায়, সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের সঙ্গে রাখা যায় সেটি নিয়ে আরও কাজ চলছে। সত্যিকার অর্থে যে 100তে 100 কার্যকর করে পরীক্ষা নেওয়া সম্ভব না, পাশাপাশি সিলেবাসের যে মেইন দিকগুলো আছে, যে মেইন বিষয়গুলো আছে, সেগুলোকেও ঠিক রাখতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এসব প্রস্তাব একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হবে। একাডেমিক কাউন্সিল যে সকল সিদ্ধান্তগুলো নিয়েছে, আমাদের সহকর্মীবৃন্দ ওভাবে প্রয়াস রাখছেন যে কিভাবে শিক্ষার্থীদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, কোনো স্থবিরতা না থাকে। তো সে ধরনের সকল আমাদের বিভাগ এবং ইনস্টিটিউট সেগুলোর সমন্বয় করেন। এদিকে বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে, তবে হল না খুলে পরীক্ষা নেয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে 10 সদস্যের অটোরিকশা চোরচক্র সক্রিয় রয়েছে। এদের টার্গেট কাগজপত্র ছাড়া সিএনজি অটোরিকশা। ঢাকার বাইরে থেকে চুরি করে ডাম্পিং করা সিএনজির নম্বর প্লেট বানিয়ে বিক্রি করে মাত্র 3 থেকে 4 লাখ টাকায়। সম্প্রতি চক্রের 5 জনকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ। ঢাকার বাইরে থেকে চুরি করা সিএনজি অটোরিকশা বিক্রি হচ্ছে ঢাকায়, এমন তথ্যের ভিত্তিতে অভিযানের নামে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয় 9টি অটোরিকশা, গ্রেপ্তার হয় 5 জন। ঢাকার বাইরে থেকে নম্বর প্লেটবিহীন অটোরিকশা চুরির পর রাজধানীর যাত্রাবাড়ি, আব্দুল্লাপুর, আমিনবাজারের বিভিন্ন গ্যারেজে বিক্রি করা হয়। গ্যারেজে চলে রং বদল, এরপর কাগজ ও নম্বর প্লেট তৈরির কাজ এ চক্রের মূল হোতা কাশেমের। চোরাই গাড়ি 3 থেকে 4 লাখ টাকায় বিক্রি করে দেন কাশেম। যারা সিএনজি নামাতে চাচ্ছে, যারা মূল ক্রেতা সিএনজির, তারা এই নতুন সিএনজির প্রতি কম আকর্ষিত বোধ করছে, কারণ তারা চোরাই মাধ্যমে যদি কাগজপত্র পায় তাহলে সেই ক্ষেত্রে তারা দেখা যায় 3 লাখ 4 লাখ টাকায় একটা সিএনজি নামাতে পারে। গোয়েন্দারা জানাচ্ছে 2001 থেকে 4 সালের সিএনজি অটোরিকশাগুলো ডাম্পিং করা হয়েছে। বিআরটি এর দালালদের মাধ্যমে সেই সব নম্বর সংগ্রহ করে এর বিপরীতে তৈরি করা হয় নতুন কাগজ। নতুন গাড়িতে এসব নম্বর প্লেট ব্যবহার হওয়ায় এড়িয়ে যায় ট্রাফিক পুলিশের চোখও। নাম্বারগুলো যদি ডাম্পিং হয়ে থাকে তাদের বক্তব্য অনুযায়ী, তাহলে সেই নাম্বারগুলো কিভাবে বাইরে আসে বা সেই নাম্বারগুলো তারা কিভাবে পায়, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত তদন্ত করছি এবং সবাই এটা খেয়াল করলে এই ধরনের চোরাই সিএনজি এর হার কমে আসবে। উদ্ধার হওয়া সিএনজি অটোরিকশা ফিরে পেতে মালিকদের গোয়েন্দা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর খাল সংস্কারে 1 মাসের মধ্যে জার্মানি থেকে আনা হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। এর ফলে আগামী বছর ঢাকার জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হতে পারে বললেন স্থানীয় সরকার মন্ত্রী। তবে রাজধানীর বৃষ্টির পানি প্রবাহের জন্য রাখা 173 একর জমি টিকে আছে মাত্র 3 একর। খাল সংস্কারের সাথে সাথে এই 170 একর জমিও উদ্ধার করা হবে। একটু ভারী বৃষ্টিতেই রাজধানীর অনেক সড়কে জমে যায় পানি। নগরীর নয়াপল্টন, মগবাজার, মিরপুর সহ অনেক এলাকা পানিতে তলিয়ে ভোগান্তিতে পড়েন নগরবাসী। তবে আগের বছরগুলোর চেয়ে এবার ভোগান্তি কিছুটা কম দাবি করছেন স্থানীয় সরকার মন্ত্রী। জলাবদ্ধতা নিরসনে রাজধানীর খালগুলো সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে তা পরিষ্কার এবং অবৈধ দখলমুক্ত করার কাজ চলছে জানালেন তিনি। খালের পানির ধারণ ক্ষমতা বাড়াতে এক্সক্যাভেটিং, গভীরতা বৃদ্ধি ও কচুরিপানা সহ ভাসমান আবর্জনা সরাতে জার্মানি থেকে আসছে অত্যাধুনিক যন্ত্র। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে কেনা হয়েছে 8টি উইড হারভেস্টার মেশিন। সেটা নিজে গিয়ে এরপরে সমস্ত কচুরিপানাগুলোকে সে নিজের ভিতরে কন্টেইন করতে পারে এবং কম্প্যাকশন করে কন্টেইন করবে এবং পরে একটা সময়ের ব্যবধানে কিনারে কোথায় যায় বিক্রি করতে। তো এরকম আমি জার্মানি থেকে মেশিন কেনার ব্যবস্থা করেছি। মন্ত্রী জানালেন, রাজধানীর বৃষ্টির পানি প্রবাহের জন্য সংরক্ষিত 173 একর জমির মধ্যে ফাঁকা আছে মাত্র 3 একর। জলাবদ্ধতা নিরসনে এই 170 একর জমি দখলমুক্ত করা, এলাকার সীমানা নির্ধারণ সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তো এখন এটা দখল হয়ে গেছে দীর্ঘদিনে, তো এখন সেটাকে উচ্ছেদ করতে হবে এবং সেটার জন্য আমি বলে দিয়েছি সিটি কর্পোরেশন উত্তরে আমি গিয়েছিলাম এবং গিয়ে বলছি যে এটার জন্য আপনারা ডিমার্কেটেড করেন এবং করার জন্য প্রয়োজনীয় কিছু টাকা পয়সা আমি মন্ত্রণালয় থেকে আমরা দিয়ে দিছি অলরেডি। তো ওনারা কাজ আরম্ভ করছে।
ঢাকার জলাবদ্ধতা নিরসনে সরকার আন্তরিক, জানান স্থানীয় সরকার মন্ত্রী। আগামী বর্ষাতেই রাজধানীবাসীর ভোগান্তি অনেক কমে আসবে বলে আশ্বাস দেন তিনি। আসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জে উত্তরবঙ্গগামী চলন্ত ট্রাকে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 999-এ কল পেয়ে অভিযুক্ত ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার গাজীপুরের চন্দ্রা থেকে ওই তরুণীকে সিরাজগঞ্জ পৌঁছে দেওয়ার কথা বলে ট্রাকে তোলে চালক ও হেলপার। ট্রাকটি আলেঙ্গায় পৌঁছালে তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ট্রাকের পেছনে থাকা 2 যুবক তাতে বাধা দেয়। পরে যুবকদের নামিয়ে তরুণীকে নিয়ে চলে যায় ট্রাকটি। পরে ওই 2 যুবক 999-এ কল করলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় থেকে চালক হেলপারকে আটক করা হয়। উদ্ধার করা হয় তরুণীকে। 999-এর মাধ্যমে আমরা জানতে পারি, আমাদের মহাসড়কে মোতায়েনরত বিভিন্ন ফোর্সরাও জানতে পারে। তখন আমরা কড্ডার মোড়ে ওই ট্রাকটিকে আটক করতে সক্ষম হই এবং ভিকটিমকে উদ্ধার করি, ড্রাইভারকে গ্রেফতার করি। ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় 3 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রাত 8টার দিকে ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কের হরিণাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের সেলিম মিয়া, সবুজ মিয়া ও অন্তর মিয়া। নিহত 3 জনই ইটভাটার শ্রমিক। পুলিশ জানিয়েছে, কাজ শেষে ফেরার পথে হরিণাতলা এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত 2 জনকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ট্রাক চালককে আটক করা হয়েছে। মাত্র 15.5 কিলোমিটার সড়ক পাল্টে দিতে চলেছে পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির দুর্গম জনপদ। নির্ধারিত সময়ে 6 মাস আগেই সিন্দুকছড়ি মহালছড়ি সংযোগ সড়কে নির্মাণ কাজ শেষ করেছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। এই সড়ক ঘিরে সহজ যাতায়াত, অর্থনৈতিক সমৃদ্ধি আর পর্যটনের নতুন সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। সবুজ পাহাড়ের কোল ঘেঁষে এঁকেবেঁকে চলেছে এক নতুন সড়ক। কোথাও উঁচু সড়কটি মিশেছে আকাশের সাথে, আবার কোথাও নেমে গেছে পাহাড়ি ঝর্ণার মতো নিচের দিকে। রামগড়ের জালিয়াপাড়া সিন্দুকছড়ি হয়ে এই সড়ক শেষ হয়েছে মহালছড়িতে। আগে সরু পথে পণ্য পরিবহন ও যাতায়াত কঠিন থাকলেও নতুন এই সড়ক খুলছে সম্ভাবনার নতুন দুয়ার। কাঁঠাল, আদা, হলুদ, বিভিন্ন ফল ফলাদি ফলে এগুলো তখন মানুষ তো যাইতে পারে না হাইতে, তখন কাদা মাদা। বাংলা সেনাবাহিনী কাজ করাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আমি এর আগে একবার আসছিলাম এখানে, তখন তো পুরো জঙ্গল ছিল, রাস্তাগুলো মানে খুব যাওয়ার জন্য অসুবিধা ছিল। এই রাস্তা হওয়াতে মোটামুটি সময়টা অনেক সেভ করতে পারছে। 11টি কালভার্ট, 630 মিটার প্রতিরক্ষা দেয়াল ছাড়াও পাহাড় ধস ঠেকাতে পুরো সড়কের 2 পাশে রয়েছে বিশেষ ড্রেনেজ ব্যবস্থা। কম পাহাড় কাটার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রেখেই তৈরি করা হয়েছে সড়কটি। আমরা যেন পাহাড় ডিসকানেক্ট না হয় এবং বড় ধরনের কোনো সমস্যা না হয়, সেই জন্য আমরা এই রাস্তায়, আমাদের 15.5 কিলোমিটার রাস্তায় আমরা রাস্তার উভয় পাশেই সাইড ড্রেন নির্মাণ করেছি। শতভাগ গুণগত মান আমরা নিশ্চিত করে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার 6 মাস পূর্বেই আমরা এই প্রকল্পের কাজ সম্পন্ন করেছি। নতুন সড়কটি ঘিরে তৈরি হয়েছে পর্যটনের বড় সম্ভাবনা। সেই সঙ্গে পণ্য বাজারজাতেও গতি আসবে বলছেন সংশ্লিষ্টরা। এই রাস্তাটি হওয়ার ফলে তারা অতি দ্রুত সময়ে এই পণ্য জুম চাষের যে বিভিন্ন পণ্য সামগ্রী তা পরিবহনে তাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 2019 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। এই সংযোগ সড়কের ফলে ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব কমছে 68 কিলোমিটার। চট্টগ্রামকে পাশ কাটিয়ে রাঙামাটিতে পৌঁছাতে সময় বাঁচবে অন্তত 3 ঘন্টা। এখানকার স্থানীয়রা বলছেন, এই সড়কটি তাদের অর্থনৈতিক উন্নয়নেও ব্যাপক ভূমিকা রাখবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খাগড়াছড়ি। বিরতির পর আবারও স্বাগত সংবাদে, জানাবো আরও কিছু খবর। স্টিকি থিনার, কাঠ, গাড়ি অথবা বাড়ি, সব রঙে কার্যকরী। বিশ্বে একদিনে করোনায় 7,900 মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,60,000। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি 38,97,000 ছাড়ালো। মোট আক্রান্ত 17,99,00,000-এর বেশি। গত 24 ঘন্টায় ব্রাজিলের সবচেয়ে বেশি 2,000-এর বেশি মৃত্যু হয়েছে। শনাক্ত 86,000 নতুন রোগী। এরপর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ 1100 মৃত্যু হয়েছে মঙ্গলবার। নতুন শনাক্ত 53,000। যুক্তরাষ্ট্রে মারা গেছে 313 জন। বিস্তার নিয়ন্ত্রণে আসায় 15 মাস পর দোকানপাট, অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে মিশিগান কর্তৃপক্ষ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার বাড়ায় কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল সরকার। চিলিতে 12 থেকে 17 বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি শুরু করেছে দেশটির সরকার।
তাজিকিস্তান আফগানিস্তান প্রধান সীমান্তের দখল নিয়েছে তালেবানরা। মঙ্গলবার এই তথ্য দিয়েছে আফগান প্রাদেশিক ও সেনা কর্মকর্তারা। মঙ্গলবার ঘণ্টাখানেকের লড়াইয়ে নিরাপত্তা বাহিনী থেকে শিরখান বন্দর সহ আশপাশের নিরাপত্তা চৌকি নিয়ন্ত্রণ নেয় তালেবান। এদিকে তালেবানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে সতর্ক করেছেন আফগানিস্তান বিষয়ক জাতিসংঘ দূত দেবোরা লিওন্স। নিরাপত্তা পরিষদকে তিনি জানান, দেশটির ৩৭০ জেলার ৫০-এর বেশি নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। এর আগে আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারে ধীরগতি আনা হতে পারে বলে জানায় পেন্টাগন। মিয়ানমারের মান্দালয়ে জান্তা বিরোধী মিলিশিয়াদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে ২ সেনা ও ৪ মিলিশিয়া নিহত হয়েছে বলে জানিয়েছে জান্তা সরকার। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, মঙ্গলবার সেনারা একটি স্কুলে অভিযান চালায়, যা ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল মিলিশিয়ারা। দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার জুড়ে পিপলস ডিফেন্স ফোর্সেস পিডিএফ নামে দলগুলো সেনা বিরোধী লড়াই শুরু করেছে। এতদিন ছোট শহর ও প্রত্যন্ত অঞ্চলে লড়াই সীমিত থাকলেও এই প্রথম কোনো বড় শহরে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ালো তারা। এদিকে মিয়ানমারের আদালতে ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার বিচার কাজ চলছে। জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত, তাই অপেক্ষা শেষ নির্বাচকদের। আজ ২২ থেকে ২৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা হতে পারে। টেস্টে ফিরছেন সাকিব, টানা ব্যর্থতার পরও টিকে যাবেন লিটন, আর টি-20তে ঢুকবেন নাসুম। সবশেষ 2 টেস্ট সিরিজে বাংলাদেশের নাজুক পারফরম্যান্স। ওয়েস্ট ইন্ডিজের পর শ্রীলঙ্কা সিরিজেও নিরাশ করেছেন তামিম মুশফিকরা। এবার জিম্বাবুয়ে মিশনে টেস্ট জিততে মরিয়া টাইগাররা। লঙ্কার বিপক্ষে যে টেস্ট দলটা ছিল, সে দলটা থাকছে জিম্বাবুয়ে সফরেও, বরং সংখ্যাটা বাড়তে পারে। চোটের কারণে উইন্ডিজদের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেলেও এবার পাওয়া যাচ্ছে সাকিবকে। টেস্ট দলে থাকছেন লিটন, কিন্তু সাদা বলের ক্রিকেটে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন টাইগার ওপেনার। তারপরও আসন্ন জিম্বাবুয়ে সফরে লিটনকে সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচকেরা। বিবেচনায় রাখা হচ্ছে এশিয়া কাপ, বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ার সেরা সেঞ্চুরি। ওয়ানডে দলে একটা পরিবর্তন নিশ্চিত, বাদ পড়ছেন সৌম্য। লঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলা নাইম শেখ স্ট্যান্ড বাই দল থেকে এবার ঢুকে যাচ্ছেন মূল স্কোয়াডে। এ দলটার সাথে টি-20তে শুধু যোগ হবেন নাসুম আহমেদ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে আবাহনীর জন্য বড় ধাক্কা। আঙুলের চোটে সুপার লিগের বাকি অংশ থেকে ছিটকে গেলেন মুশফিকুর রহিম। চোট গুরুতর না হলেও 1 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে, জানিয়েছেন আবাহনীর ফিজিও এনামুল হক। তিনি আরও বলেছেন, আসন্ন জিম্বাবুয়ে সফরে মুশফিকের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। তামিম তাসকিনের পর মুশফিক। লম্বা হচ্ছে ইনজুরি তালিকা, তারকা শূন্য হচ্ছে ডিপিএল। রং হারাবে নিঃসন্দেহে। রোমাঞ্চকর ম্যাচে গাজী গ্রুপকে হারানো দলের জন্য স্বস্তির হলেও চোট বয়ে এনেছেন মুশফিক। বাহাতের তর্জনীতে হেয়ারলাইন ফ্র্যাকচারে ছিটকে গেছেন সুপার লিগ থেকে। শিরোপা ধরে রাখতে ডিপিএলে নিবিড় মনোযোগ মুশফিকের। ব্যস্ত সূচিতে জিম্বাবুয়ে সফরে খেলবেন না টি-20। তবে এই সিদ্ধান্তই যে কাল হয়ে দাঁড়িয়েছে আবাহনী অধিনায়কের জন্য। চোট গুরুতর না হলেও থাকতে হবে 1 সপ্তাহের বিশ্রামে, শঙ্কা নেই জিম্বাবুয়ে সফর নিয়েও। মুশফিকুর রহিম কিপিং করার সময় বাম হাতের তর্জনীতে ব্যথা পায়। আপাতত তাকে 1 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে, তবে জিম্বাবুয়ে সফরে গিয়ে টেস্ট খেলতে পারবে বলে আশা করি। ম্যাচ ফিট না থাকলেও ডিপিএলে খেলে যাচ্ছেন লিটন মুস্তাফিজ। আসরের শুরু থেকে না খেললেও সুপার লিগের 2 ম্যাচ খেলেছেন আবাহনী ওপেনার। ফর্মে ফেরার তাড়না কি ইনজুরি সংখ্যা বাড়িয়ে দিচ্ছে টাইগার ওপেনারের? প্রাইম ব্যাংকের ইনফর্ম পেসার মুস্তাফিজও হাঁটছেন একই পথে। জাতীয় দল থেকে ক্লাব ক্রিকেটকে কি বেশি গুরুত্ব দিচ্ছেন তারা? লিটন দাস রিস্ট স্ট্রেনের সমস্যায় ভুগছেন গত 2 সপ্তাহের বেশি সময় ধরে। প্র্যাকটিস করবে অথবা ম্যাচ খেলবে, তখনই আসলে বোঝা যাবে ওর ইনজুরির বর্তমান অবস্থাটা। মুস্তাফিজ ওর কোমরের ব্যথায় কমপ্লেন করেছিল আমাদের কাছে। 2-1 দিনের পরিচর্যায় আসলে তার ব্যথাটা অনেকটা কমে গেছে। তো আমরা আশা করছি, যেহেতু স্ক্যানের রিপোর্ট ভালো, জিম্বাবুয়েতে এর কোনো প্রভাব পড়বে না। বায়োবা বলে মনস্তাত্ত্বিক লড়াই, সাথে টানা ম্যাচের ধকলে ইনজুরি প্রবণতা বেড়েছে তামিম মুশফিকদের। বিশ্রাম দিয়ে না খেলালে সামনের ব্যস্ত সূচিতে ইনজুরির তালিকা লম্বা হবে। ধকল সামলাতে চ্যালেঞ্জের মুখে পড়বে বিসিবি। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরো চ্যাম্পিয়নশিপে চেক রিপাবলিককে 1-0 গোলে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলে উঠল 3 লায়ন্স। ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরুতে স্টার্লিংয়ের গোলে লিড পায় ইংল্যান্ড। পুরো ম্যাচে আর গোল হয়নি। 2 জয় আর 1 ড্রয়ে ইংলিশদের পয়েন্ট 7।
শীর্ষ থেকে শেষ রাউন্ডে খেলতে নামা চেক রিপাবলিককে অপেক্ষায় থাকতে হচ্ছে। 4টি সেরা তৃতীয় দলের একটি হয়ে খেলবে পরের রাউন্ডে। এদিকে রোমাঞ্চকর জয়ে গ্রুপ ডি থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। শুরুতে ভ্লাসিচের গোলে লিড নিলেও বিরতির আগেই সেই গোল শোধ দেয় স্কটল্যান্ড। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন অধিনায়ক লুকা মডরিচ। আর শেষ দিকে পেরিসিচের গোলে বড় জয় পায় স্লাতকো দালিচের দল। শেষ করব সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে মধ্যরাত থেকে চলছে না ট্রেন, করোনা ছড়িয়ে পড়েছে পশ্চিম ও মধ্যাঞ্চলের অনেক জেলায়। আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ, দল ও সরকার একাকার হওয়া অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সমালোচনা। রাজধানীতে সক্রিয় অটোরিকশা চোর চক্র, গ্রেপ্তার 5, ডাম্পিং সিএনজি নম্বর দিয়ে বিক্রি করা হয় সস্তায়। রাজধানী খাল সংস্কারে জার্মানি থেকে আসছে অত্যাধুনিক যন্ত্র, হতে পারে জলাবদ্ধতা সমস্যার সমাধান। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।